চাঁদের অসুখ পর্ব ৩ আলো আধারে পরিচয় ১ ভোর হয়েছে কুয়াশা কেটে গিয়ে আকাশ পাতলা নীল গফরগাঁওয়ের এই চর এলাকাটি এখনো ঘুমে ঢলে আছে যেন আগের রাতের মহাজাগতিক নিঃশব্দতা ভেঙে ফেলতে চায় না অরণ্যের চোখের পাতায় এখনো গত রাতের তীব্র চাঁদের আলো আর কানের কাছে সেই অপ্রতিরোধ্য বাঁশির সুর লেগে আছে সে ব্রহ্মপুত্রের কিনারেই শুয়েছিল শরীর মাটির ওপর কিন্তু মনটা যেন তখনও সেই নক্ষত্রের সিঁড়ি বেয়ে উঠতে চাইছে সে উঠে বসে তার শরীর ভার মাথা হালকা এটা কি স্বপ্ন ছিল নাকি চাঁদের অশোকে ভোগা কোনো বিভ্রম নদীর জল কলকল করে বইছে যেন তাকে ব্যঙ্গ করছে যা দেখেছিস সেটাই সত্যি অরণ্য যেখানে বসেছিল সেখানে গতরাতে জগাই দাঁড়িয়েছিল সেই অচেনা চেনা মানুষটা ধূসর শার্ট আর বাঁশি হতে অদ্ভুতভাবে সেই জায়গার মাটি অন্য সব জায়গার চেয়ে বেশি ভেজা যেন সেখানে একটি মাত্র মানুষ নয় অগণিত চাপা কান্নার জল ঝরেছে অরণ্য চারপাশ খুঁজতে থাকে জগাই নেই তার বাঁশি নেই শুধু একটি গন্ধ এক তীব্র তাজা মাটির গন্ধ যা বাতাসের অন্য সব গন্ধকে ছাপিয়ে যায় হঠাৎ অরণ্যের মনে হয় এই লোকটা তার সাথে এক দুর্বোধ্য খেলা খেলছে কেন সে এত রাতে এসে অরণ্যকে মহাজাগতিকে ঘোরের মধ্যে ফেলে গেল কেন সে তাকে অরণ্যদা বলে ডাকল অথচ অরণ্য তার নামই জানে না এই চরে মানুষের বসত কম যারা আছে তারা নিতান্তই খেটে খাওয়া যাদের কাছে চাঁদ শুধু আলো আর রাজনীতি হলো এক নিষিদ্ধ শব্দ এমন পরিবেশে জগাইয়ের মতো এক অতৃপ্ত বিবেক নিয়ে কেউ বাঁচে না ২ দুপুরবেলা অরণ্য চরের একমাত্র চায়ের দোকানে টিনের ছাদ কাঠের বেঞ্চ খড় দিয়ে ঘেরা ছোট্ট এক দোকান ভেতরে ঢুকে বসে সে দোকানই তার চেনা নাম ফজল ফজল কেবল চাই বানায় না এই চরের মানুষের অলিখিত ইতিহাসের কথকোষে অরণ্য চায়ের কাপে চুমুক না দিয়ে শুধু কাপটা হাতে ধরে থাকে তার চোখ শূন্য ফজল হেসে বলে কিরে অরণ্যদা আজ চোখে এত ঘুম কেন রাতে কি আবার কোনো নতুন তারা খুঁজতে গেছিলি ফজল জানে অরণ্য রাতের বেলা প্রকৃতির ভেতর ঘুরে বেড়ায় কিন্তু সে জানে না অরণ্য কি খুঁজে বেড়ায় অরণ্য একটু থেমে দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে আচ্ছা ফজল এই গ্রাম বা আশেপাশে কোনো যুবক আছে যে রাতে বাঁশি বাজায় ফজলের হাত থেমে যায় টিনের কেটলি তখনও চুলায় বসানো সে অবাক চোখে তাকায় অরণ্যের দিকে বাঁশিওয়ালা বলছো অনেকেই তো বাঁশি বাজায় অরণ্যদা তবে যদি গভীর রাতে দেখে থাকো তাহলে কথা আলাদা লোকমুখে শোনা যায় তার নাম জগাই তুমি কি জগাইয়ের দেখা পেয়েছ নামটা শুনে অরণ্যের বুক কেঁপে ওঠে জগাই তবে কি সে সত্যি আছে জগাই কে সে ফজল লাল চায়ে চিনি মেশাতে মেশাতে বলে সে এখানে থাকেও না আবার থাকেও অনেকে বলে সে নাকি হারিয়ে যাওয়া মানুষের বিবেক খুঁজে বেড়ায় কিন্তু আজও কেউ তাকে সামনাসামনি দেখেনি শুধু তার বাঁশির আওয়াজ শোনা যায় একটা ভাষাহীন ভাষা কেউ বোঝে কেউ বোঝে না তার প্রকাশের ভঙ্গিমায় ভয় আছে বিদ্রূপ আছে তার বাঁশির সুরে যেন এক তীব্র উপহাস বাজে কোনো নির্দিষ্ট রাগ নয় বরং এক আঘাত এক তিরস্কার কেউ কেউ নাকি তার কাছে পৌঁছেছিল কিন্তু সেই বাঁশির উপহাস সহ্য করতে না পেরে পালিয়েছে কেউ বা জ্ঞান হারিয়েছে বিবেকবান মানুষ তিরস্কার সহ্য করতে পারে না অরণ্যদা আর শোনা যায় যে তার সঙ্গে কথা বলতে পারবে সে গুপ্তধনের সন্ধান পাবে সে কথা শুধু শোনা যায় আজও কেউ তার সঙ্গে দেখা করতে পারেনি অনেকে বলে সে নাকি মহামারীর সময় আসা এক উটকো ঝামেলা তবে একটা কথা আছে অরণ্যদা জগাই নাকি নোংরা পচা রাজনীতির রণকৌশলকে বাঁশির সুরে ভেঙে দেয় নিমিষেই ভোটের আগের রাতে এসে সে নাকি বাঁশিতে সুর তোলে গভীর রাতে যখন ব্যালট পেপারে সিল পড়ে তখন জগায়ের বাঁশির সুর বদলে যায় সে সুর শুধুমাত্র প্রকৃত মানুষ শুনতে পায় অমানুষ আর প্রেতাত্মাদের তাণ্ডব থেকে রক্ষা করতে জগাই এমন এক সুর তোলে যে সুরে সমগ্র বিবেকবান মানুষ অবচেতন হয়ে পড়ে ফজল থেমে যায় দীর্ঘ এক নিঃশ্বাস নেয় অরণ্য গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল
হারিয়ে যাওয়া মানুষের বিবেক, নেতাদের ভণ্ডামি, তবে কি জগাই কেবল একজন মানুষ নয়, সে সমাজের প্রতিধ্বনি। 3 অরণ্য চায়ের দোকান থেকে উঠে ব্রহ্মপুত্রের দিকে হাঁটা শুরু করে। তার মনে হাজারো প্রশ্ন। সে কি ভুল করে একজনকে বিবেক ভাবছে, নাকি সত্যিই তার বিবেক একজন মানুষের রূপ নিয়েছে? হঠাৎ পিছন থেকে একটি চাপা কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর ভেসে আসে, যেন কেউ ফিসফিস করে বাতাস ভেদ করে কথা বলছে। কণ্ঠস্বরটি জগায়ের। তুমি কেন আমায় ডাকো অরণ্যদা? অরণ্য থমকে যায়। সে পিছনে তাকায়। কেউ নেই। গাছের সারি, নদীর প্রবাহ আর শূন্য বাতাস। অরণ্য এবার নিজেই উত্তর দেয়, তোমাকে ডাকিনি, আমি শুধু জানতে চাই তুমি কে? বাতাস যেন আরো ঘন হয়ে আসে, আর জগায়ের কণ্ঠস্বর এবার আরো তীব্র ব্যঙ্গাত্মক ভঙ্গিতে শোনা যায়, তোকেও তো ডাকিনি অরণ্যদা, আমি তো আমার হারিয়ে যাওয়া ভোট খুঁজছিলাম, তুই চলে এলি। অরণ্যের মাথা ঘুরে যায়। ভোট, রাজনীতি, গতরাতের সেই মহাজাগতিক আহ্বান তবে কি আজকের এই রাজনৈতিক দুর্নীতির ব্যঙ্গ? অরণ্য রেগে গিয়ে চিৎকার করে ওঠে, এসব কি বলছো? তুমি কেন এখানে এসে ভোটের কথা বলছো? বাতাস এবার হেসে ওঠে। সেই হাসি কেবল বাঁশির সুরের মতো নয়, বরং হাজার বছর ধরে জমে থাকা নেতাদের ফাঁকা প্রতিশ্রুতি আর আমলাদের ঘুষের খিলখিল হাসির মতো, যেন রাতের নীরবতা ভেদ করে ভোটের টেবিলে ব্যালট পেপারে সিল মারার শব্দ। জগাই এবার একটু গম্ভীর হয়ে ফিসফিস করে, আমি তো শুধু তোকে একটা জিনিসই বলতে এসেছি অরণ্যদা, মানুষ ভোট দেয়, কিন্তু সেই ভোট বাক্স থেকে বেরোয় না। সেই ভোট তো নেতা আর তাদের চামচাদের পকেটে ঢুকে নিজের ভবিষ্যতের জন্য আরাম করে ঘুমায়। আমি সেই ঘুমন্ত ভোটকেই বাঁশি বাজিয়ে ডাকছিলাম, এর মাঝে তুই চলে এলি। অরণ্য বুঝতে পারে জগাই কেবল বিবেক নয়, সে হলো এই রাষ্ট্রের নীরব ব্যর্থতার মুখ, আর তার কণ্ঠস্বর হলো সেই ব্যঙ্গ যা দিয়ে অরণ্যকে এই প্রশ্নহীন সমাজে জাগিয়ে তোলা হবে। অরণ্য ধীরে ধীরে নদীর তীরে বসে পড়ে। বাঁশির সুর আবার ভেসে আসে, এবার খুব ক্ষীণ, খুব দূরে, কিন্তু সেই সুরে এখন আর কোনো মহাজাগতিক শান্তি নেই, আছে এক গভীর উপহাস। অরণ্য বুঝতে পারে তার এই যাত্রা নক্ষত্রের দিকে নয়, বরং মাটির নিচে চাপা পড়ে থাকা সত্যকে খুঁজে বার করার। চাঁদের অসুখ, পর্ব 4, ব্রহ্মপুত্রের তীরে শিক্ষা 1। পরদিন সকালে অরণ্য খুঁজে বেড়াচ্ছিল, জগাইকে নয়, জগাইয়ের ব্যঙ্গাত্মক প্রতিধ্বনিকে। সে জানত ফজল যে লোকটার কথা বলেছিল সে কেবল একজন মানুষ নয়, সে হল এই সমাজের রুদ্ধ হয়ে থাকা প্রশ্নগুলোর নাম, এক অদৃশ্য প্রতিবাদ যে বাঁশির সুরে হাসির ভেতরেও কান্না লুকিয়ে রাখে। ব্রহ্মপুত্র আজ নিস্তব্ধ নয়, তার শান্ততা ভেঙে পড়েছে প্লাস্টিক, পলিথিন আর মরা মাছের ভেতর। নদীর স্রোত ক্লান্ত, যেন বুকের ভেতর থেকে ধোঁয়া উঠছে, যেন সে আর জল নয়, মানুষের পাপের তরল অবশেষ। অরণ্য হাঁটু গেড়ে বসে নদীর জল স্পর্শ করে। জল ঠান্ডা, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত উষ্ণতা, যেন মৃত্যুর আগুন ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মনে পড়ে ফজল একদিন বলেছিল, জগাইয়ের কথা জিজ্ঞেস করিস না, সে নাকি রাজনৈতিক ভণ্ডামি দেখে বাঁশি বাজিয়ে উপহাস করে চলে যায়, হয়তো একা প্রতিবাদ করতে পারে না, তাই গভীর ব্যথা বুকে চেপে উপহাসের সুর তোলে বাঁশিতে। অরণ্য নদীর দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, জগাই, তুমি কি এখানে আছো? এই নদীর অসুখ দেখে তুমি কি আজও বাঁশি বাজাচ্ছ না? বটগাছের ছায়া থেকে এক কণ্ঠ ভেসে এলো, চেনা, অথচ এবার তাতে রহস্যের বদলে আছে তীব্র শান্তি, একটা গভীর ব্যঙ্গ যা হাসে আবার কাঁদাও। বাঁশি বাজাবো কেন অরণ্যদা? বাঁশি তো সুরের জন্য, এই নদীর জন্য
দরকার দুর্গন্ধের সাইরেন, আর সেই সাইরেন বাজানোর দায়িত্ব তো তাদের, যারা প্রতিদিন শুদ্ধতার মিথ্যা বলি দেয়। কিন্তু ভালো করে দেখো, তাদের ভেতরটাই নদীর চেয়েও বেশি আবর্জনার স্তূপে ভরা। জগাই আলোতে বেরিয়ে আসে। তার চোখে ঘুম নেই, যেন শতবর্ষের জেগে থাকা এক আত্মা। হাতে সেই বাঁশি, যা দিয়ে সে সমাজের ক্ষত পরীক্ষা করে। বাবরি চুলে রক্তের মতো লাল গামছা বাঁধা, আর সেই গামছার ছায়া তার মুখে এমনভাবে পড়েছে যেন সে মানুষ নয়, প্রতিবাদের এক প্রতিচ্ছবি। 2 অরণ্য উঠে দাঁড়ায়। এবার তার রাগ হয় না, হয় এক অদ্ভুত তৃপ্তি। সে তার বিবেককে মুখোমুখি দেখতে পাচ্ছে। নদী কেন এত নোংরা জগাই? অরণ্য জিজ্ঞেস করে। নদীর জল তো মানুষের জীবন, চাষের ভিত্তি। কারা এমন সর্বনাশ করছে? জগাই হাসে। তার হাসি শুকনো, অনেকটা সরকারি ফাইলপত্রের মতো। নদীর জল নোংরা নয় অরণ্যদা। জগাই নদীর দিকে আঙুল দেখিয়ে বলে, নোংরা হলো মানুষের মন, আর সেই মনগুলো হলো ক্ষমতার চেয়ারে বসা কিছু কীট। তারা এখানে ময়লা ফেলে না, তারা এখানে নিজেদের অপরাধ ফেলে। জগাই একটা ভাঙা প্লাস্টিকের বোতল তুলে নেয়। এই বোতলটা কি আর সাধারণ বোতল? এটা হলো স্থানীয় কারখানার বর্জ্য ফেলার পারমিট। এই বোতলটা হলো নদী পরিষ্কারের ফান্ডের টাকা। নদীতে ময়লা আসে না, নদীতে আসে নেতাদের প্রতিশ্রুতির শবদেহ। অরণ্য হতভাগ হয়ে যায়। কিন্তু প্রশাসনের তো উচিত এসব দেখা, দূষণ নিয়ন্ত্রণ করা। জগাই বাঁশিটা ঠোঁটের কাছে নিয়ে যায়, কিন্তু বাজায় না। সে বাঁশির ফাঁক দিয়েই কথা বলে, যেন বাঁশি তার কথা বলার যন্ত্র। গতি আছে অরণ্যদা, নদীর গতিরোধ করা যায় না। কিন্তু গতিরোধকগুলো নেতা আর আমলার পেটে। ওরাই নদীর গতিকে পকেটে ঢুকিয়ে নেয়। মানে তারা কি করে? সহজ হিসেব। নদীর দিকে পিঠ দিয়ে বলে, নদী পরিষ্কারের জন্য বড় বড় প্রকল্প হয়। সেই প্রকল্পের টাকা প্রথমে নেতার পেটে যায়, সেখান থেকে আমলার পকেটে। বাকি যা থাকে তা দিয়ে নদীতে ভাসমান আবর্জনার ওপর একটা ফটো সেশন হয়। নদী যেমন ছিল তেমনই থাকে, কিন্তু নেতারা ধনী হয় আর জনগণ দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মুখের ছবি। 3 অরণ্য ধীরে ধীরে নদীর কিনার থেকে দূরে সরে যায়। তার মনে হচ্ছিল সে নদী নয়, বরং একটি রাষ্ট্রের ভেতরে জমা হওয়া আবর্জনার স্তূপ দেখছে। কিন্তু এই সামান্য চরের মানুষ তো এমন আবর্জনা ফেলার ক্ষমতা রাখে না। অরণ্য যুক্তি দেয়, তারা তো গরিব, 100 টাকার কম তাদের প্রতিদিনের আয়। জগাই হাসে। এবার হাসিটা করুন। গরিবেরা ফেলার আগে ধনীরা তাদের বিবেক ফেলে দেয়, আর গরিবেরা বাধ্য হয় সেই আবর্জনার সঙ্গেই বাঁচতে। তারা প্রতিবাদ করে না, কারণ তারা জানে প্রতিবাদের চেয়ে নীরবতা সস্তা। জগাই নদীর কিনার থেকে একটি বড় পাথর হাতে তুলে নেয়, যা আবর্জনা আর পলিথিনে ঢাকা। এই পাথরটার কি কোনো গতি নেই অরণ্যদা? অরণ্য উত্তর দেওয়ার আগেই জগাই পাথরটি সজোরে নদীতে ছুঁড়ে মারে। পাথরটি জলে ডুবে যাওয়ার আগে একটি বড় ঢেউ সৃষ্টি করে। নদীর গতিকে কেউ থামাতে পারে না, কিন্তু নেতাদের দুর্নীতির গতিকে শুধু জনগণই থামাতে পারে। কিন্তু তোর গ্রামের মানুষ কি পারবে? তারা কি আজও চোখ বুজে থাকবে? জগাই আবার বাঁশিটা হাতে নেয়। এবার তার চোখে একটি নতুন ভাব, যেন সে অরণ্যকে একটি কঠিন চ্যালেঞ্জ জানাচ্ছে। আমি চললাম অরণ্যদা, আমার পরের বাঁশির সুর বাজবে ভাঙা রাস্তায়। দেখিস সেখানে রডগুলো কিভাবে নেতার বাড়ির পিলারের আরাম করছিল, আর বনের বাঁশ দিয়ে সেতু, রাস্তা, সরকারি ভবন নির্মাণ হচ্ছিল। সেই গল্পটা শুনবি। জগাই ভিড়ের মধ্যে সকালের আলো আধারিতে দ্রুত অদৃশ্য হয়ে যায়। অরণ্য নদীর পাড়ে একা দাঁড়িয়ে থাকে। ব্রহ্মপুত্রের জল এখন আর কেবল জল নয়, সেখানে স্পষ্ট ভেসে উঠছে নেতা, আমলা আর প্রশাসনের দুর্নীতির কালো ছায়া।